এই প্রথম আমরা দুজনে একসাথে কোথাও যাচ্ছি, তাই আমরা প্রচণ্ড এক্সাইটেড। ওকে সবাই ছেড়ে চলে যাচ্ছে। দক্ষিণ ভারতে বাক্য প্রচলিত আছে, গঙ্গার জলে স্নান, তুঙ্গার জলে পান। অর্থাৎ গঙ্গার জলে স্নান করিলে যে পুণ্য হয়, তুঙ্গার জল পান করিলেও সেই পুণ্য। ঠিক ধরেছেন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস তুঙ্গভদ্রার তীরে। এই নদীর দক্ষিণে ছিল বিজয়নগর সাম্রাজ্য। ঐতিহাসিক তথ্য অনুযায়ী ত্রয়োদশ শতকে সঙ্গম বংশের হরিহর ও বুক্কা রায় নামে দুই ভাই বিজয়নগর গড়ে তোলেন, আর তারই রাজধানী হয় হাম্পি। আবার এও শোনা যায় দক্ষিণের সব বড় রাজবংশই নাকি এই অঞ্চলকে নিজেদের করায়ত্ত করেছিল। তবে সম্রাট কৃষ্ণচন্দ্র রায়ের আমলে হাম্পি তার ঐশ্বর্যের চরম শিখরে পৌঁছয়। আবার রামায়ণ অনুযায়ী হাম্পি নাকি কিষ্কিন্ধ্যা নগরী। বানর রাজ সুগ্রীব এখান থেকেই নিজের সাম্রাজ্য পরিচালনা করতেন। আর এই সব জল্পনার মধ্যে হাম্পি 1986 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় জায়গা করে নেয়। বর্তমানে যেখানে 1600-এরও বেশি ঐতিহাসিক ধ্বংসাবশেষ রয়েছে। আর এই সব কিছু দেখার উদ্দেশ্যেই আমি, সুজাতা আর অন্তরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। দুজনেই মর্নিং ডিউটি করে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে 6টা। এই প্রথমবার আমরা দুজনে মিলে কলকাতার বাইরে কোথাও যাচ্ছি। দুজনেই তাই প্রচণ্ড এক্সাইটেড। আলমবাজারের শিবশম্ভুকে বাই বাই করে আমরা এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। বরানগর থেকে এয়ারপোর্ট আসতে খুব একটা বেশি সময় লাগে না, যদি রাস্তা ফাঁকা থাকে। তবে একবার জ্যামে ফেসে গেলে কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়, তাই অবশ্যই হাতে সময় নিয়ে বেরোনোই ভালো। জাস্ট আধ ঘন্টার মধ্যে আমরা এসে গেছি দমদম এয়ারপোর্টে। আজ রাস্তা একদম ফাঁকা ছিল। তোর ওটা থেকেই হচ্ছে। এই হচ্ছে আমাদের লাগেজ, একটা, দুটো, তিনটে। এই একটা গাম্বু মার্কা নিয়েছে, মনে হচ্ছে যেন ট্রেকিংয়ে যাচ্ছে। ফাইনালি আমরা যাচ্ছি। লাগেজ চেকিং হয়ে গেছে। গেট নাম্বার 103-এ আমাদের বাসটা আসবে। আমরা তাই এখানে বসেই ওয়েট করছি। 7:30টায় আমাদের চেকিং ছিল, এখন অলরেডি 7:40। এখনও ডাকছেই না। আমরা দুজনে খুব এক্সাইটেড আজকে, তার কারণ আমরা দুজনেই ফার্স্ট টাইম কোথাও বেড়াতে যাচ্ছি, তাও আবার অনেকটা দূরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন যাচ্ছি বাসের দিকে। বাস থেকে নেমে গেছি। আমরা আপাতত ফ্লাইটে উঠছি। ফাইনালি আমরা যাচ্ছি। সকাল থেকে এত পরিশ্রমের পরও জাস্ট দুজনে একসঙ্গে যাচ্ছি, সেই আনন্দে সব পরিশ্রম কোথায় যেন উধাও হয়ে গেছে।
বসে গেছি। এখন বাজে 8:45। কলকাতা থেকে আমরা রওনা দিলাম। ব্যাঙ্গালোরে নেমে গেছি। এখন বাজে 11:30। আমার ভাই যেহেতু এখানেই থাকে, ও আমাদের সঙ্গে দেখা করতে আসবে। তারপর 3 জনে মিলে খাওয়া দাওয়া করে হাম্পির দিকে রওনা দেব। একজন এখন ব্যাগ খুঁজছে, এতটাই এক্সাইটেড যে নিজের ব্যাগে চিনতে পারছে না। ভাই আর অন্তরা খাবার অর্ডার করতে গেছে। আমরা দুজনেই রাইস বোল নিলাম আর ভাইয়ের রোল। ডিনারের পরে 3 জনে কফি খেয়ে এবার ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি। ভাই আমাদের গাড়িতে তুলে ওর রুমে চলে যাবে। লাগেজ ডিকিতে সেট হয়ে গেছে। এবার আমরাও সিটে সেট হয়ে গেলেই হাম্পির উদ্দেশ্যে রওনা দেব। ভাইকে ব্যাঙ্গালোরে রেখে আমরা দুজন এখন হাম্পির দিকে যাচ্ছি। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে ফ্লাইট ছিল, তবে খুব কম আর অনেক বেশি খরচ। তাই আমরা সময় বাঁচাতে মেক মাই ট্রিপ থেকে গাড়ি আগে থেকেই বুক করে রেখেছিলাম। খরচ পড়েছে 4,500। তবে আরও খরচ কম করতে চাইলে আর হাতে সময় থাকলে এয়ারপোর্ট থেকে বাস নিয়ে যশবন্তপুর স্টেশনে গিয়ে ওখান থেকেও ওভারনাইট ট্রেন ধরে হসপিটালে নেমেও হাম্পি যাওয়া যায়। প্রায় 5 ঘন্টা পর অবশেষে আমরা উত্তর কর্ণাটকের বেলারি জেলার অন্যতম দর্শনীয় স্থান হাম্পিতে চলে এসেছি। আমরা একেবারে বিরূপাক্ষ টেম্পলের পাশেই থাকব।
এসে গেছি। এটা আমাদের রুম। চলুন রুমটা দেখিয়ে দিই। রুমের ভাড়া, ফোন নাম্বার সব কিছু ডেসক্রিপশানে রয়েছে, যদি আপনাদের লাগে নিয়ে নিতে পারেন। ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমরা খেতে এসে গেছি। এটা হচ্ছে মেনু কার্ড। ব্রেকফাস্ট করে আমরা রুফটপে এসে চারিদিক দেখে পাগল হয়ে গেছি জাস্ট। কিছুক্ষণ পরেই আমাদের অটো আসবে, ওতেই আমরা আজ সারাদিন এদিক ওদিক ঘুরে দেখব। তবে হাতে সময় থাকলে হেঁটেই ঘুরে দেখা যায়। আমাদের যেহেতু একদম সময় কম, তাই অটো করতে হয়েছে। ফাইনালি অটোতে করে আমরা রওনা দিলাম। এখন বাজে 11:20। প্রথমেই আমরা যাচ্ছি কোরাকল রাইড করতে। उसी राजकाल में है ना 570 इयर्स बैक श्री कृष्ण देवराय जो था ना, उसी टाइम पे ये मार्केट है गोल्ड डायमंड सिल्वर मार्केट, विरूपाक्षा बाजार बोलते हैं इसको। नाम है रतबीरी बोलते हैं, रतबीरी। ये कोई चैरिटी है मैडम। ये अप्रैल में बड़ा फेस्टिवल चलता है इसका। अप्रैल में फेस्टिवल होता है ये, एकदम बहुत बड़ा बनता है। अप्रैल में जितना फेस्टिवल होता है वहाँ से यहाँ तक लेकर पूरा मूविंग होता है इसका। हम्पावती हम्पामा बोल के नाम देते हैं इसका। ये वाला मतंग हिल मैडम, ये मतंग ऋषि टेम्पल बोलते हैं। ऐसा जो 5 पर्वत धरती में रहता है। पहला वाला के मतंग पर्वत, हेमकुंड पर्वत, माल्यवंत पर्वत, अंजनाद्रि पर्वत, ऋषिमुख पर्वत बोल के 5 पर्वत ऐसा है। ये वाला हाँ, इधर से जाके इधर से ऊपर से जाना पड़ता है। অটো থেকে নামলাম, তবে বেশ খানিকটা হেঁটে যেতে হবে। হাম্পি মূলত এই তুঙ্গভদ্রা নদী দ্বারা দুটি প্রধান অংশে বিভক্ত, সাউথ হাম্পি এবং নর্থ হাম্পি। সাউথ হাম্পি বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ, বিরূপাক্ষ টেম্পল, বিঠালা টেম্পলের জন্য বিখ্যাত। অন্যদিকে নর্থ হাম্পি রামায়ণের কিষ্কিন্ধা নামে পরিচিত, যেখানে হনুমানজির জন্মস্থান অঞ্জনাদ্রি মন্দির অবস্থিত। যেহেতু সাউথেই অনেক বেশি ইতিহাস রয়েছে, আমরা তাই সাউথ হাম্পি দিয়েই শুরু করছি। তুঙ্গভদ্রা নদীতে কোরাকেল রাইড মানেই রোমাঞ্চকর কিছু অভিজ্ঞতা। কিন্তু রাইডের আগেই আমাদের লাইন পেতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। সবাই আমাদের ফোর্স করছে দুজনকে আলাদা করে একটা রাইড বুক করতে, যেটা অনেকটাই খরচ সাপেক্ষ। একটু মন খারাপ হয়ে গেল, তবে আশায় রয়েছি কেউ না কেউ তো আসবেই। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে দুজনকে পেয়েছি। আমরা চারজনে মিলে ফাইনালি শেয়ারে রাইড শুরু করলাম।
এই কোরাকেল হলো বাঁশ দিয়ে তৈরি একটি বড় গোলাকার ঝুড়ি যা নৌকা হিসাবে ব্যবহৃত হয়। ঐতিহ্যবাহী নৌকাটি এই অঞ্চলে শতাব্দী ধরে নদী পারাপারের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কোরাকেল রাইড করে নদী তীরবর্তী ধ্বংসাবশেষ দেখে ঘুরে আসতে 1000 টাকা করে লাগবে, আর এমনি গিয়ে ফিরে আসতে 500 করে মাথা পিছু। আমাদের এই মুহূর্তে আর নামতে ইচ্ছা করছে না, তাই আমরা জাস্ট গিয়ে ঘুরে আসব। এখানে কোনো একটা মন্দির আছে, যোগা মন্দির, সাধুদের জন্য নাকি তৈরি করা হয়েছিল। साधु लोग के लिए योगा मंडप बनाया सर। मतलब वो टाइम पे इतना पानी नहीं सर, वो टाइम पे सिर्फ बारिश आए तो नदी को पानी। वो टाइम पे ये नदी का नाम है ना सर, पंपा नदी था सर, वो पार्वती का नाम है ना सर, वो पंपा नदी था सर। अभी डैम कंप्लीट होने के बाद तुंगाभद्रा नदी स्टार्ट हो गई सर। तुमको ये सीधी दिखता ना सर, वो टाइम पे पैदल आ सकते सर। वो टाइम पे तुम्हारा तो भी काम बंद रहेगा। 3 महीने अक्टूबर से अक्टूबर नवंबर दिसंबर, अभी लास्ट मंथ है सर। अभी बाद में साधु लोग इधर खाना बना के दृष्टि लेफ्ट एक्सट्रीम लेफ्ट। सर वो है ना सर, विष्णु भगवान जी का मूर्ति है सर। विष्णु भगवान जी के 6 अवतार का मूर्ति है, वो परशुराम मूर्ति है सर। भगवान खेल का इधर है ना सर, टूरिस्ट से हम घर चलते सर। अभी सैलरी देते ना सर, मंथली मंथली से देते सर। वो लोन गिन भरने के लिए चलते सर। अभी দুপুরবেলা আমি এখানে তোলার চেষ্টা করছি, প্রচণ্ড ভারী। রাইড না নিয়ে নদীর পার ধরেও মন্দিরে যাওয়া যায়। ওখানে 108টা শিবলিঙ্গ রয়েছে এবং ঠিক তার বিপরীতেই আরও একটি পাথরে সহস্রলিঙ্গও রয়েছে। ইচ্ছে ছিল ওটা দেখার, কিন্তু কি আর করা যাবে, আমাদের হাতে একদম সময় কম। বেশ খানিকটা ঘুরে দেখতে হবে এই 3 দিনের মধ্যেই, তাই জাস্ট ছবি তুলেই আমরা ফিরে এলাম। তবে আপনারা কিন্তু মিস করবেন না। আমাদের কমপ্লিট, ট্রিপ কমপ্লিট। কোরাকেল রাইড করে আমরা এলাম সুলে বাজার বা সুলে সান্তেবেদি বা গণিকা স্ট্রিট বা কোটিশন স্ট্রিটে। এই বিখ্যাত বাজারের বিভিন্ন নাম রয়েছে। হাম্পির অচ্যুতারায়া মন্দিরের সামনে ও মাতাঙ্গা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই বাজার বিজয়নগর সাম্রাজ্যের অন্যতম বিখ্যাত ও প্রাচীন বাজার। বাজারের দুপাশে খোদাই করা স্তম্ভের সারি রয়েছে। নাচ গান ও বাণিজ্যের এই প্রাণবন্ত জায়গাটি বর্তমানে ধ্বংসাবশেষ হলেও আমাদের মতো পর্যটকদের জন্য কিন্তু বেশ আকর্ষণীয়। এর রাস্তার দুপাশে শৈল্পিকভাবে খোদাই করা বহু স্তম্ভ রয়েছে। এটি ছিল সমৃদ্ধ বিজয়নগরের সবচেয়ে প্রাণবন্ত বাজারগুলির মধ্যে একটি। অন্তরা এখন মন দিয়ে শুনছি সুলে বাজারের স্টোরি। সুলে বাজার থেকে বেরিয়ে তুঙ্গভদ্রাকে বিদায় জানিয়ে আমরা আবার আমাদের অটোতে উঠলাম। এখন যাচ্ছি নান্দিকে দেখতে। অটোর ভাইয়া বলেন, ওনারা বলেন ইদিরু বাসবান্না। शंकर भगवान का सामने रहता है, अपोजिट रहता है ना, उसके एदुरु बोलते हैं, एदुरु बसवन्ना। এই একশিলা নান্দি বিরূপাক্ষ বাজারের ঠিক পূর্ব দিকে রয়েছে। মূর্তিটি একটি উঁচু মঞ্চের ওপর বসানো। মণ্ডপটি পিছনে রয়েছে বিশাল পাথরের স্তূপ। আংশিকভাবে বিকৃত এবং অমসৃণ শৈলীতে খোদাই করা হলেও নন্দী তার বিশাল আকারের কারণে আমাদের নেমে দেখতে এক প্রকার বাধ্য করল বলা যায়। নন্দীর বাম পাশ দিয়ে এই যে সিঁড়িটা উঠে গেছে, এটা দিয়ে উঠে গেলেই অচ্যুতারায়া টেম্পল। তবে আমরা এখন আর যাচ্ছি না, ভাবছি পরে যখন বিরূপাক্ষ টেম্পল দেখতে আসবো তখন দেখে নেব।
এখন আমরা দাঁড়িয়ে কর্ণাটকের বিখ্যাত লক্ষ্মী নরসিমা স্বামী মন্দিরে। প্রায় 6.5 মিটার উঁচু হাস্যরত লক্ষ্মী নরসিমা মূর্তি পৃথিবীর আর কোথাও কিন্তু নেই। 1528 সালে কৃষ্ণদেব রায়ের শাসনকালে নাকি এটি নির্মিত হয়েছিল। এটি মূলত নরসিমা এবং দেবী লক্ষ্মীকে উৎসর্গ করে ওই সময় তৈরি করা হয়েছিল। নরসিংহের মূল মূর্তির কোলে ওই সময় মা লক্ষ্মীর একটি ছোট মূর্তিও ছিল। তবে বিজয়নগর সাম্রাজ্যে আক্রমণের সময় মুঘলরা এই বিশাল মূর্তিটি ভাঙচুর করে। মা লক্ষ্মীর মূর্তিটি ওই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে মা লক্ষ্মীর কেবল একটি হাত রয়েছে, যা নরসিংহের পিঠের ওপর রাখা আছে। তবে হিন্দু পুরাণ অনুসারে বলা হয় যে নরসিংহ মূর্তির মূলত 4টি হাত ছিল। সেই হাতগুলিতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্মফুল ছিল। বর্তমানে কেবল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত এই মূর্তিটি অবশিষ্ট রয়েছে। এর ঠিক পাশেই সারা বছর জলে ডুবে থাকা বিশাল আকৃতির প্রসন্ন বিরূপাক্ষ অর্থাৎ শিব রয়েছেন। এই শিবলিঙ্গ হাম্পির সবচেয়ে বড় শিবলিঙ্গ হিসেবে পরিচিত, যা কালো পাথর দিয়ে তৈরি। বলা হয় কোনো একজন কৃষক মহিলা এটি নির্মাণ করেছিলেন, তাই স্থানীয় মানুষরা একে বড়াভিলিঙ্গ নামেও ডাকেন। এই একটাই গেট রয়েছে, আর মাথাটা দেখুন ফাঁকা। ফলে দিনের বেলা সূর্যের আলো যেমন ভেতরে ঢোকে, তেমনি বৃষ্টির সময় বৃষ্টির জলও ভেতরে প্রবেশ করে। এই গর্ভগৃহ কিন্তু সব সময় জলে পূর্ণ থাকে। তুঙ্গভদ্রা থেকে আসা একটি ছোট খাল এই জল সরবরাহ করে। লক্ষ্মী নরসিমা ও বড়াভিলিঙ্গ একসঙ্গে দেখে নিতে পারেন। এখানে ছবিও তোলা যায়, আর কোনো প্রবেশ মূল্য নেই। কৃষ্ণ বাজার এটিও কিন্তু বৃহত্তর হাম্পি ধ্বংসাবশেষের একটি অংশ। কৃষ্ণ মন্দিরের ঠিক বিপরীতেই এটি রয়েছে, তাই ভাবলাম মন্দিরে যাওয়ার আগে এটা একটু দেখে নিই। এই বাজারটি মূলত কৃষ্ণ মন্দিরের সঙ্গেই যুক্ত। মন্দিরের কৃষ্ণ বিগ্রহকে এই রাস্তা দিয়ে বিশাল শোভাযাত্রায় নিয়ে যাওয়া হতো। এছাড়াও হতো নানা রকম শস্য বেচাকেনা। প্রতি সপ্তাহে বিক্রির ওপর কর আদায়ও করা হতো। বাজারের দুপাশে পাথরের বেশ কয়েকটি মণ্ডপ রয়েছে। এখনও জন্মাষ্টমীর সময় শাকসবজির স্পেশাল বাজার এখানে বসে। কৃষ্ণ মন্দিরের পবিত্র পুকুরটি বাজারের পাশেই অবস্থিত, তবে ওই পর্যন্ত আমরা আর যাচ্ছি না, প্রচণ্ড রোদ। এবার কৃষ্ণ মন্দিরে যাওয়া যাক। এই মন্দিরটিও রাজা কৃষ্ণদেব রায় 1513 খ্রিস্টাব্দে বর্তমান উড়িষ্যা রাজ্যে অবস্থিত উদয়গিরি বা উৎকলের পূর্বাঞ্চলীয় রাজ্য বিজয় উদযাপনের জন্য নির্মাণ করেছিলেন। মন্দিরের প্রধান মূর্তিটি ছিল বালকৃষ্ণের, যেটি এখন চেন্নাইয়ের স্টেট মিউজিয়ামে রাখা আছে। এই মন্দিরে ভগবান বিষ্ণুর 10 অবতারের খোদাই করা মূর্তি দেখতে পাবেন। আরও নানা রকম কাহিনী মন্দিরের দেওয়ালে খোদাই করা রয়েছে, যার বেশিরভাগই আমরা জানি না। মনে হচ্ছে আমাদের আরও একবার আসতে হবে। এত কিছু দেখার আর এত কিছু জানার আছে, সত্যিই অপূর্ব। ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। কৃষ্ণ বাজার থেকে আমরা রুমে চলে এসেছি। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা আবার বেরোবো।
এখন বাজে 4টে। আমরা যাচ্ছি কুইন্স বাথের দিকে। কুইন্স বাথে যাওয়ার আগে রাস্তার ডান দিকে এই ভোজনশালাটি দেখে দুজনে নেমে পড়েছি। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি নাকি সৈন্যদের জন্য তৈরি করা হয়েছিল। পাথরের ফলকগুলিতে 2টি সারিতে খাবারের থালা খোদাই করা আছে। পরিবেশনের পাত্রের জন্য কোনায় ছোট ছোট বাটির মতো করা রয়েছে। সারি 2টি একে অপরের মুখোমুখি এবং মাঝখানে একটি নালীর মতো রয়েছে। পরিবেশনকারীরা সম্ভবত খাবার পরিবেশনের জন্য এই নালীটি ব্যবহার করতেন। খোলা হলঘরের মতো দেখাচ্ছে। সম্ভবত এর উপরে একসময় যে ছাউনিটি ছিল তা এখন নেই, অথবা তারা হয়তো অস্থায়ী কিছু ব্যবহার করত, যেমন আমরা কোনো অনুষ্ঠানে ব্যবহার করি। কুইন্স বাথের দিকে যাওয়ার সময় একবার নেমে দেখাই যায়। কোনো প্রবেশ মূল্য বা ক্যামেরা ফি কিন্তু নেই। হাম্পির রাজকীয় এই চত্বর দেখে এটা খুব ভালো বুঝতে পারছি যে বিজয়নগর সাম্রাজ্যের ঐশ্বর্য ও জাঁকজমক কতখানি ছিল। আমরা ঢুকছি কুইন্স বাথে। বলা হয় বিজয়নগরের রাজপরিবারের নারীদের জন্য রাজা অচ্যুত রায় নাকি এই রাজকীয় স্নানাগারটি নির্মাণ করেছিলেন, যদিও এর নাম থেকেই এর উদ্দেশ্য বোঝা যায়। তবে ঐতিহাসিকদের মতে এটি রাজা এবং তার রানী উভয়ের জন্য একটি ব্যক্তিগত স্নানাগার হিসেবেও ব্যবহৃত হয়ে থাকতে পারে। রাজকীয় চত্বরের বাইরে এর অবস্থান থেকে এটা স্পষ্ট যে এই জাঁকজমকপূর্ণভাবে সজ্জিত স্থাপত্যটি একটি রাজকীয় বিনোদন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো। হিন্দু ও ইসলামিক নকশার নিখুঁত মিশ্রণে নির্মিত এই বিশেষ স্নানাগারের বাইরেটা যতটাই সাদামাটা, ভেতরটা ঠিক তার উল্টো। এত সুন্দরভাবে সাজানো। অলংকৃত স্তম্ভ ও বারান্দায় ঘেরা খিলানযুক্ত করিডোর স্নানাগারটিকে ঘিরে রেখেছে। এই বিলাসবহুল স্নানাগারটিও কিন্তু আকাশের দিকে উন্মুক্ত। আমাদের ভীষণ ভালো লাগছে। বেশ খানিকক্ষণ ধরে আমরা এদিক ওদিক ঘুরে দেখলাম। এবার যাই। এখানেও ঢুকতে কিন্তু কোনো টাকা পয়সা লাগেনি, আর ছবিও তোলা যায়। এখন আমরা ঢুকছি রয়্যাল এনক্লোজারে। এই সুরক্ষিত শত শত বর্গমিটার জুড়ে বিস্তৃত রাজকীয় চত্বরটি বিগত যুগের নানা আকর্ষণীয় নিদর্শনে পরিপূর্ণ। এই এলাকার সবচেয়ে চিত্তাকর্ষক স্থাপত্যটি হল মহানবমী দিব্যা বা দশেরা মঞ্চ বা বিজয়ের ঘর। ওই দিকেই প্রথমে আমরা যাচ্ছি।
এত কষ্ট করে খালি পায়ে উঠতে দুজনের একটু অসুবিধা হলেও চারপাশটা দেখে কোন দিকটা আগে দেখব বুঝে উঠতেই পারছি না। রাজকীয় এই চত্বরে অসংখ্য ধ্বংসাবশেষ, তার সঙ্গে জলাশয়গুলিতে জল যাবার জন্য বিস্তৃত জলপ্রণালী। রাজারা এই মঞ্চটি সেনাবাহিনীর কুচকাওয়াজ, যুদ্ধাভ্যাস, রাজকীয় পশুদের প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান, নবরাত্রি উৎসব প্রভৃতি দেখার জন্য ব্যবহার করতেন। মঞ্চটির পেছনে দেখছি দুদিকে দুটো সিঁড়ি রয়েছে। সম্ভবত এটি অনুষ্ঠান চলাকালীন ব্যবহৃত হতো। মনে হয় সামনের সিঁড়ি দিয়ে ওপরে ওঠা হয় আর পেছনের সিঁড়ি দিয়ে নিচে নামা হয়। তবে এমন কোনো নিয়ম নেই, আপনার যেদিক দিয়ে খুশি উঠতে পারেন, আবার নামতেও পারেন। দেওয়ালগুলোতে নানা রকম নকশা খোদাই করা রয়েছে দেখছি। তবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বেশ খানিকটা হাঁটতে হচ্ছে। এত বড় যে যা বুঝছি ভালো করে ঘুরে দেখতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তাই সন্ধ্যায় বা খুব সকালে আসাই ভালো। রোদের মধ্যে এখানে খুব বেশিক্ষণ থাকা যাবে না। আমরা যে কী তাড়াহুড়ো করছি, দুজনে দুদিকে গিয়ে তথ্য সংগ্রহ করছি, নয়তো হেমাকুটা হিলসের সানসেট মিস হয়ে যাবে। এখানেও কোনো প্রবেশ মূল্য নেই এবং ছবি তোলার অনুমতি রয়েছে। হাম্পির বেশিরভাগ মন্দিরের কাছেই একটি করে পুকুর দেখতে পাচ্ছি। এখানেও দেখছি অনেকগুলোই রয়েছে, কিন্তু এগুলো মন্দিরের সঙ্গে যুক্ত নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্ল্যাকস্টোন পুষ্করিণীর সামনে। বিজয়নগরের রাজপরিবারের সদস্যদের ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়েছিল। আর একটু এগোলেই সাধারণ মানুষের ব্যবহারের জন্য একটা বড় পুকুরের মতো দেখতে পাচ্ছি। লেখা আছে পাবলিক বাথ। এত কিছু রয়েছে, সব কিছু খুঁটিয়ে দেখতে হলে কিন্তু 1 মাস এখানেই থাকতে হবে। তাও মনে হয় কম পড়ে যাবে। এবার আমাদের যাওয়া দরকার, নয়তো আমরা সত্যিই এবার সানসেট মিস করে যাব। आजारी रामा टेम्पल है मैडम। হেমাকুটা হিলসে ওঠার আগেই একশিলা এই গণেশ মূর্তিকে কোনো রকমে হাই বলেই আমাদের এগিয়ে যেতে হবে। স্থানীয়রা এনাকে বলেন শাশিভেকালু গণেশ। হিন্দু পুরাণ অনুসারে ভগবান গণেশ একদিন নাকি এত বেশি খাবার খেয়ে ফেলেছিলেন যে তার পেট প্রায় ফেটে গিয়েছিল। সেই পেট ফেটে যাওয়া থেকে বাঁচানোর জন্য তিনি একটি সাপ ধরে সেটিকে বেল্টের মতো পেটের চারপাশে বেঁধে নিয়েছিলেন। এই মূর্তিতে তার পেটের চারপাশে ঠিক তেমনভাবেই একটি সাপ খোদাই করা রয়েছে। এছাড়াও একটা হাতে দেখছি ভাঙা দাঁত ধরে আছেন, আর যে হাতে মোদক ধরা আছে সেই হাতটি ভাঙা। মূর্তিটির চারপাশে একটি খোলা মণ্ডপ মতো করা আছে। বলা হয় এই মণ্ডপটি 1506 খ্রিস্টাব্দে চন্দ্রগিরির, বর্তমানে অন্ধ্রপ্রদেশের একজন বণিক, বিজয়নগরের অন্যতম রাজা দ্বিতীয় নরসিংহের স্মরণে নির্মাণ করেছিলেন। এই মুহূর্তে ঘড়িতে বাজে 5:57। আমরা এসে গেছি হেমাকুটা হিলের সানসেট পয়েন্টে।
এখানেও ঢোকার জন্য কোনো টাকা পয়সা লাগেনি। একটাই সমস্যা, ভীষণ ভিড়, ঠিক করে দাঁড়ানোর জায়গাই পাচ্ছি না। তার মধ্যে হনুমানজি, ওনারা অবশ্য খুব একটা ডিস্টার্ব করছেন না, শুধু নিজেদের মধ্যে যুদ্ধ খেলছেন। চলুন ওদিকটায় যাওয়া যাক, কি কি আছে দেখি। এখানেও দেখছি একটা ছোট পুকুর মতো রয়েছে। এটা হনুমানজির মন্দির। এই দিকটা দিয়ে আমরা ভাবছি নেমে যাব। সামনেই দেখতে পাচ্ছেন বিরূপাক্ষ টেম্পল। আমরা যেহেতু একেবারে পাশেই আছি, তাই এই সময়টা কিন্তু বেশ লাগছে। বিরূপাক্ষ টেম্পলের সামনে দিয়ে নেমে আমরা হোটেলের রুমের দিকে যাচ্ছি। আজ আর মন্দিরে যাচ্ছি না, যেহেতু আমরা গতকাল ডিউটি করেই বেরিয়ে এসেছি। এবার মনে হচ্ছে ঘুমানো দরকার, প্রচণ্ড ক্লান্ত লাগছে। আজ ভাবছি আমরা এদের রুপটপে বসেই খাবো। রাতের খাবার খেতে এসেছি। এই দেখুন, এখানে পুরো মহল তৈরি হয়েছে। নিচে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস।